আসসালামু আলাইকুম, স্বাগতম দ্য ওয়্যার নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। আজকের সব আন্তর্জাতিক খবর নিয়ে হাজির হয়েছি। শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম, তারপর বিস্তারিত। টাকার অভাবে নির্বাচন করতে পারছে না ইউক্রেন। মিসাইল উৎপাদন বাড়ানোর নির্দেশ কিমের। ভাঙনের মুখে ইউরোপীয় ইউনিয়ন, দাবি হাঙ্গেরির প্রধানমন্ত্রীর। আসছে বড় ধামাকা, নতুন বছর আরও বেশি ক্ষেপণাস্ত্র বানাবেন কিম। যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় যুদ্ধবিরতির নতুন শর্ত জানালেন জেলেনস্কি। পুতিন কি রাজি? আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি টি ওয়ার নিউজ সংবাদে। আমি মোহাম্মদ কিবরিয়া। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। টাকার অভাবে ইউক্রেনে নির্বাচন আয়োজন করা নিয়ে যে অনিশ্চয়তা তৈরি হয়েছে তা এখন বিশ্ব রাজনীতির অন্যতম আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। আপনারা জানেন যে দীর্ঘ সময় ধরে চলমান সংকটের কারণে দেশটির অর্থনীতি এখন অনেকটাই বৈদেশিক সাহায্যের ওপর নির্ভরশীল, এবং এই অবস্থায় গণতান্ত্রিক প্রক্রিয়া বজায় রাখা তাদের জন্য এক বিশাল চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। জেলেনস্কি সরকার বারবার বলছেন যে যুদ্ধের এই ভয়াবহ পরিস্থিতিতে, যেখানে প্রতিদিন কোটি কোটি টাকা কেবল প্রতিরক্ষার পেছনে খরচ করতে হচ্ছে, সেখানে সাধারণ নির্বাচনের জন্য বিশাল অঙ্কের বাজেট বরাদ্দ করা প্রায় অসম্ভব। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, একটি সুষ্ঠু নির্বাচন করতে গেলে যে ধরনের নিরাপত্তা এবং লজিস্টিক সাপোর্ট প্রয়োজন তা বর্তমান পরিস্থিতিতে নিশ্চিত করা কেবল ব্যয়বহুলই নয়, বরং ঝুঁকিপূর্ণও বটে। ইউক্রেনের সংবিধান অনুযায়ী মার্শাল ল বা সামরিক শাসন চলাকালীন নির্বাচন স্থগিত রাখার নিয়ম থাকলেও পশ্চিমা মিত্রদের পক্ষ থেকে অনেক সময় গণতান্ত্রিক ধারাবাহিকতা প্রমাণে চাপ আসছে। তবে জেলেনস্কি খুব স্পষ্টভাবে জানিয়েছেন যে নির্বাচনের জন্য প্রয়োজনীয় কয়েক বিলিয়ন ডলার যদি মিত্র দেশগুলো অনুদান হিসেবে না দেয়, তবে সাধারণ মানুষের করের টাকা যুদ্ধক্ষেত্র থেকে সরিয়ে ব্যালট বাক্সে নেওয়া সম্ভব হবে না। এখানে একটি বিষয় আমাদের বোঝা দরকার, কেবল অর্থের অভাবই নয়, বরং লাখ লাখ মানুষ এখন দেশের বাইরে শরণার্থী হিসেবে আছেন, এবং অনেকে যুদ্ধক্ষেত্রে সরাসরি লড়াই করছেন। তাদের ভোটাধিকার নিশ্চিত করা এক বিশাল কর্মযজ্ঞ। আপনারা যারা নিয়মিত বিশ্ব সংবাদ রাখেন তারা জানেন যে একটি দেশের সার্বভৌমত্ব রক্ষায় যখন সব শক্তি ব্যয় হয়, তখন সিভিল অ্যাডমিনিস্ট্রেশন চালানো কতটা কঠিন হয়ে পড়ে। দর্শকরা, আপনাদের কি মনে হয়, এই কঠিন সময় কি ইউক্রেনের উচিত হবে নির্বাচনের পেছনে বিশাল অর্থ ব্যয় করা, নাকি বর্তমান অবস্থাকেই মেনে নেওয়া উচিত? আপনাদের মতামত আমাদের কমেন্ট করে জানাতে পারেন। যুদ্ধের ময়দানে যখন অস্ত্রের ঝনঝনানি, তখন ব্যালট পেপারের চেয়ে বুলেটের গুরুত্ব হয়তো সরকারের কাছে বেশি, আর এটাই এখন কিয়েভের বড় বাস্তবতা হয়ে দাঁড়িয়েছে। এই পরিস্থিতির কারণে দেশটির অভ্যন্তরীণ রাজনীতিতেও এক ধরনের চাপা উত্তেজনা বিরাজ করছে, কারণ বিরোধী দলগুলো এবং সাধারণ মানুষ ভবিষ্যতের নেতৃত্ব নিয়ে ভাবছে। সব মিলিয়ে ইউক্রেনের জন্য এটি একটি বড় অগ্নিপরীক্ষা, যেখানে একদিকে যেমন অস্তিত্ব রক্ষার লড়াই, অন্যদিকে গণতন্ত্র টিকিয়ে রাখার অর্থনৈতিক চাপ। এই বিশাল অঙ্কের ঘাটতি কিভাবে পূরণ হবে বা আদৌ নির্বাচন হবে কিনা তা জানতে আমাদের পরবর্তী আপডেটগুলোর দিকে নজর রাখুন। আপনাদের একটি লাইক এবং সাবস্ক্রাইব আমাদের এই ধরনের গভীর বিশ্লেষণধর্মী খবর প্রচারে উৎসাহ যোগাবে। উত্তর কোরিয়ার সর্বোচ্চ নেতা কিম জং উন সম্প্রতি তার দেশের প্রতিরক্ষা সরঞ্জাম এবং মিসাইল উৎপাদন কয়েক গুণ বাড়ানোর যে কড়া নির্দেশ দিয়েছেন, তা এশীয় প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের নিরাপত্তা পরিস্থিতিকে নতুন করে ভাবিয়ে তুলছে। কিম জং উন সরাসরি বড় বড় অস্ত্র কারখানা পরিদর্শন করে কর্মকর্তাদের বলেছেন যে তাদের সামরিক শক্তিকে এমন এক পর্যায়ে নিয়ে যেতে হবে যাতে যে কোনো বহিঃশত্রুর মোকাবিলা করা যায়। আপনারা লক্ষ্য করলে দেখবেন, কিম জং উনের এই ঘোষণাটি এমন এক সময় এলো যখন প্রতিবেশী দেশগুলোর সাথে তাদের সম্পর্কের টানাপোড়েন তুঙ্গে। উত্তর কোরিয়া মনে করছে তাদের সার্বভৌমত্ব রক্ষার একমাত্র পথ হল অত্যাধুনিক প্রযুক্তির মিসাইল এবং প্রতিরক্ষা ব্যবস্থার উন্নয়ন ঘটানো। বিশেষ করে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র এবং কৌশলগত প্রতিরক্ষা ব্যবস্থার ওপর তারা এখন সবথেকে বেশি জোর দিচ্ছে। আন্তর্জাতিক গণমাধ্যমগুলো বলছে, কিমের এই নির্দেশ কেবল কথার কথা নয়, বরং কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা বৃদ্ধির জন্য তিনি বিশেষ বাজেট এবং জনবল নিয়োগের নির্দেশও দিয়েছেন। এই বিষয়টি নিয়ে দক্ষিণ কোরিয়া এবং জাপান বেশ উদ্বিগ্ন, কারণ উৎপাদন বৃদ্ধি মানেই হল ওই অঞ্চলের সামরিক মহড়া এবং উত্তেজনা আরও বেড়ে যাওয়া। কিম জং উন কারখানা পরিদর্শনের সময় যে ছবিগুলো প্রকাশ করেছেন, তাতে দেখা যাচ্ছে তিনি সরাসরি বড় বড় উৎপাদন লাইনের পাশে দাঁড়িয়ে কর্মকর্তাদের দিক নির্দেশনা দিচ্ছেন, যা তার দৃঢ় সংকল্পের বহিঃপ্রকাশ। এই যে সামরিকীকরণের প্রতিযোগিতায় উত্তর কোরিয়া নামছে, এর পেছনে কি কেবল আত্মরক্ষা নাকি অন্য কোনো ভূরাজনৈতিক কৌশল আছে, তা নিয়ে বিশ্লেষকদের মধ্যে মতভেদ রয়েছে।
অনেকে বলছেন কিম চাইছেন তার দেশের প্রতিরক্ষা সক্ষমতাকে এমন এক জায়গায় নিতে যাতে আন্তর্জাতিক দর কষাকষিতে তারা সুবিধাজনক অবস্থানে থাকে। দর্শকরা, এই ধরনের সামরিক শক্তি বৃদ্ধি কি আসলে বিশ্বশান্তির জন্য হুমকি হয়ে দাঁড়াতে পারে? আপনাদের মূল্যবান চিন্তা আমাদের সাথে শেয়ার করুন এবং ভিডিওটি ভালো লাগলে বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। উত্তর কোরিয়ার এই নতুন পদক্ষেপের ফলে ওই অঞ্চলের অর্থনীতিতেও এক ধরনের প্রভাব পড়ছে, কারণ প্রতিবেশী দেশগুলো এখন তাদের প্রতিরক্ষা বাজেট বাড়ানোর কথা ভাবছে। এই চক্রাকার সামরিক প্রস্তুতি শেষ পর্যন্ত কোথায় গিয়ে থামেন সেটিই এখন দেখার বিষয়। কিম জং উনের এই ডিক্রি জারির পর দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যমগুলো দেশপ্রেমের জোয়ার তোলার চেষ্টা করছে, যা সাধারণ মানুষের মনে এক ধরনের প্রতিরক্ষামূলক মনোভাব তৈরি করছে। আমরা এই পরিস্থিতির ওপর কড়া নজর রাখছি এবং নতুন কোনো তথ্য পাওয়া মাত্রই আপনাদের জানাব। ইউরোপীয় ইউনিয়নের ভবিষ্যৎ নিয়ে হাঙ্গেরির প্রধানমন্ত্রী ভিক্টর ওরবানের সাম্প্রতিক মন্তব্য পুরো ইউরোপ জুড়ে তোলপাড় সৃষ্টি করেছে, যেখানে তিনি দাবি করেছেন যে বর্তমান ইউনিয়নটি ভেঙে যাওয়ার উপক্রম হয়েছে। ওরবানের মতে ব্রাসেলসের নীতি নির্ধারণী মহল যেভাবে সদস্য দেশগুলোর ওপর নিজেদের সিদ্ধান্ত চাপিয়ে দিচ্ছে, তাতে দেশগুলোর নিজস্ব সার্বভৌমত্ব হুমকির মুখে পড়ছে এবং এটি শেষ পর্যন্ত ইউনিয়নের পতনের কারণ হবে। আপনারা জানেন যে হাঙ্গেরি দীর্ঘদিন ধরেই ইউরোপীয় ইউনিয়নের অভিবাসন নীতি এবং অর্থনৈতিক বাজেটের কড়া সমালোচনা করে আসছে। ওরবান মনে করেন ইউরোপীয় ইউনিয়ন তার মূল লক্ষ্য থেকে বিচ্যুত হয়ে এখন একটি রাজনৈতিক নিয়ন্ত্রণ সংস্থায় পরিণত হয়েছে, যা সাধারণ মানুষের আশা আকাঙ্ক্ষার প্রতিফলন ঘটাচ্ছে না। বিশেষ করে ইউক্রেন যুদ্ধকে কেন্দ্র করে রাশিয়ার উপর আরোপিত নিষেধাজ্ঞা এবং কিয়েভকে দেওয়া বিশাল অঙ্কের আর্থিক সহায়তা নিয়ে হাঙ্গেরির সাথে ইউরোপীয় ইউনিয়নের নেতৃত্বের চরম দ্বন্দ্ব চলছে। ওরবান স্পষ্টভাবে বলেছেন যে ইউরোপের অর্থনীতি যখন সংকটের মুখে, তখন অন্য দেশের যুদ্ধে এভাবে অর্থ ঢালা সাধারণ নাগরিকদের ওপর অবিচার করার শামিল। এই যে মতাদর্শিক লড়াই, এটি কেবল হাঙ্গেরির মধ্যে সীমাবদ্ধ নেই। পোল্যান্ড সহ আরও বেশ কিছু দেশের রক্ষণশীল গোষ্ঠীগুলো এখন ওরবানের সুরেই কথা বলতে শুরু করেছে। যদি বড় দেশগুলোর সাথে ছোট দেশগুলোর এই দূরত্ব বাড়তে থাকে, তবে অদূর ভবিষ্যতে ইউরোপীয় ইউনিয়ন থেকে আরও কোনো দেশ বেরিয়ে যায় কিনা সেই আশঙ্কা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। ওরবানের এই দাবিকে অনেকে হাঙ্গেরির নিজস্ব রাজনৈতিক চাল হিসেবে দেখলেও ইউরোপের সাধারণ মানুষের একটি বড় অংশ কিন্তু এখন ইউনিয়নের আমলাতান্ত্রিক জটিলতা নিয়ে অসন্তুষ্ট। দর্শকরা, আপনারা কি মনে করেন ব্রেক্সিটের মতো আরও কোনো ঘটনা আমরা অদূর ভবিষ্যতে দেখব, নাকি ইউরোপীয় ইউনিয়ন নিজেদের সংস্কার করে আবারও শক্তিশালী হয়ে ফিরবে? আপনাদের কমেন্ট আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। একটি শক্তিশালী ইউরোপ বিশ্ব রাজনীতির ভারসাম্যের জন্য জরুরি, কিন্তু অভ্যন্তরীণ কোন্দল যেভাবে বাড়ছে, তাতে ভিক্টর ওরবানের এই সতর্কবার্তা অবহেলা করার মতো নয়। হাঙ্গেরির প্রধানমন্ত্রীর এই বক্তব্য পশ্চিমা গণমাধ্যমগুলোতে ব্যাপকভাবে প্রচারিত হচ্ছে এবং এটি ব্রাসেলসের নীতি নির্ধারকদের জন্য একটি বড় চ্যালেঞ্জ হিসেবে দেখা দিয়েছে। আমাদের এই খবরগুলো নিয়মিত পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি চেপে রাখুন, যাতে কোনো গুরুত্বপূর্ণ আপডেট মিস না হয়। আসছে নতুন বছর এবং এই নতুন বছরকে কেন্দ্র করে উত্তর কোরিয়া যে বড় ধামাকা দেওয়ার পরিকল্পনা করছে, তা হল তাদের ক্ষেপণাস্ত্র বা মিসাইল উৎপাদনের হারকে অবিশ্বাস্য মাত্রায় নিয়ে যাওয়া। কিম জং উন তার বছরের শেষ ভাষণে বা নীতি নির্ধারণী বৈঠকে ইঙ্গিত দিয়েছেন যে আগামী বছরটি হবে উত্তর কোরিয়ার সামরিক ইতিহাসের সবথেকে শক্তিশালী বছর। আপনারা নিশ্চয়ই খেয়াল করেছেন যে উত্তর কোরিয়া সাম্প্রতিক সময়ে একের পর এক মিসাইল পরীক্ষা করে বিশ্বকে চুমকি দিয়েছে, কিন্তু কিমের নতুন পরিকল্পনা অনুযায়ী এটি কেবল শুরু মাত্র। তারা এখন এমন সব প্রযুক্তি নিয়ে কাজ করছে যা কেবল দ্রুততর নয়, বরং শনাক্ত করাও কঠিন। কিম জং উন মনে করছেন 2025 সাল হবে তাদের প্রতিরক্ষা শক্তিকে আধুনিকায়নের চূড়ান্ত সময়। এই যে বড় ধামাকার কথা বলা হচ্ছে, এর মানে হতে পারে নতুন কোনো ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল বা আইসিবিএমের সফল উৎক্ষেপণ, যা সরাসরি অন্য মহাদেশে আঘাত হানতে সক্ষম। উত্তর কোরিয়ার এই উচ্চাভিলাষী পরিকল্পনা কেবল আঞ্চলিক নিরাপত্তা নয়, বরং বৈশ্বিক শক্তির ভারসাম্যকেও চ্যালেঞ্জ করছে। কিম তার দেশের বিজ্ঞানীদের এবং ইঞ্জিনিয়ারদের দিনরাত কাজ করার নির্দেশ দিয়েছেন এবং এর বিনিময়ে তাদের বড় বড় পুরস্কার ও রাষ্ট্রীয় সম্মানের প্রতিশ্রুতিও দিয়েছেন। এই ধরনের মরিয়া ভাব থেকে বোঝা যায় যে উত্তর কোরিয়া আন্তর্জাতিক নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও তাদের প্রযুক্তিতে কতটা উন্নতি করেছে। দর্শকরা, এই ধরনের ক্রমাগত অস্ত্র প্রতিযোগিতা কি আমাদের একটি নতুন কোল্ড ওয়ার বা স্নায়ুযুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে?
আপনারা যারা নিয়মিত আমাদের ভিডিও দেখেন তারা জানেন যে আমরা সব সময় নিরপেক্ষ বিশ্লেষণ দেওয়ার চেষ্টা করি। এই পরিস্থিতির ফলে প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে আমেরিকার উপস্থিতিও আরও বাড়বে বলে ধারণা করা হচ্ছে, যা উত্তেজনাকে আরও উস্কে দিতে পারে। কিমের এই ঘোষণা কেবল তার দেশের মানুষের মনোবল বাড়ানোর জন্য নাকি সত্যি বড় কোনো সামরিক পদক্ষেপের পূর্বপ্রস্তুতি তা সময়ই বলে দেবে। তবে এটি নিশ্চিত যে নতুন বছরে উত্তর কোরিয়া বিশ্ব সংবাদের শিরোনামে বারবার ফিরে আসবে। আপনাদের কি ধারণা, কিমের এই নতুন বছরের পরিকল্পনা সফল হবে? আমাদের কমেন্ট বক্সে আপনার যুক্তি তুলে ধরুন। আমরা আপনাদের প্রতিটি মন্তব্য গুরুত্বের সাথে পড়ি। ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য এবং এই বিশ্লেষণটি শেয়ার করার জন্য। ইউক্রেন রাশিয়া যুদ্ধ দীর্ঘায়িত হওয়ার সাথে সাথে এখন আলোচনার টেবিলে শান্তির নতুন নতুন প্রস্তাব আসছে এবং সম্প্রতি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতায় জেলেন্সকি যুদ্ধবিরতির জন্য যে নতুন শর্তগুলো জানিয়েছেন তা নিয়ে বিশ্বজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। এই নতুন শর্তাবলীতে জেলেন্সকি যেমন দেশের সার্বভৌমত্বের কথা বলেছেন, তেমনি কিছু জায়গায় নমনীয়তার আভাসও দিয়েছেন, যা আগে কখনো দেখা যায়নি। তবে মূল প্রশ্নটি হল, রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন কি এই শর্তগুলোতে আদৌ রাজি হবেন? আপনারা জানেন যে ক্রেমলিন সবসময়ই তাদের দখলকৃত এলাকাগুলোকে রাশিয়ার অংশ হিসেবে দাবি করে আসছে। অন্যদিকে জেলেন্সকির প্রধান শর্তই হল সকল দখলকৃত ভূমি থেকে রুশ সেনা প্রত্যাহার। যুক্তরাষ্ট্রের বাইডেন প্রশাসন চেষ্টা করছে উভয় পক্ষকে একটি সাধারণ জায়গায় নিয়ে আসতে, যাতে অন্তত বড় ধরনের রক্তপাত বন্ধ করা যায়। জেলেন্সকির এই নতুন প্রস্তাবে অর্থনৈতিক সহযোগিতা এবং দীর্ঘমেয়াদী নিরাপত্তার গ্যারান্টির ওপরও জোর দেওয়া হয়েছে। রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন, জেলেন্সকি এখন বুঝতে পারছেন যে দীর্ঘমেয়াদী যুদ্ধ দেশের অর্থনীতি ও জনবলকে ধ্বংস করে দিচ্ছে, তাই তিনি একটি সম্মানজনক প্রস্থানের পথ খুঁজছেন। কিন্তু পুতিনের দিক থেকে এখনও পর্যন্ত তেমন কোনো ইতিবাচক সংকেত পাওয়া যায়নি, বরং তারা যুদ্ধের ময়দানে আরও শক্তি বৃদ্ধির চেষ্টা করছে। এই যে মধ্যস্থতার চেষ্টা, এটি একটি অত্যন্ত জটিল প্রক্রিয়া, কারণ এর সাথে কেবল দুটি দেশ নয়, বরং পুরো ন্যাটোর স্বার্থ জড়িয়ে আছে। জেলেন্সকি শর্ত দিয়েছেন যে কোনো যুদ্ধবিরতি হতে হলে তাতে আন্তর্জাতিক পর্যবেক্ষকদের উপস্থিতি থাকতে হবে এবং ইউক্রেনের নিরাপত্তার জন্য দৃঢ় কোনো আন্তর্জাতিক প্রতিশ্রুতি থাকতে হবে। দর্শকরা, পুতিন কি শেষ পর্যন্ত নিজের অবস্থান থেকে সরে আসবেন, নাকি এই যুদ্ধ আরও ভয়াবহ রূপ নেবে? আপনাদের মতামত আমাদের জানান। এটি একটি বড় ধরনের কূটনৈতিক লড়াই, যা এখন পর্দার আড়ালে চলছে। যদি যুক্তরাষ্ট্রের মধ্যস্থতা সফল হয়, তবে এটি হবে এই দশকের সবথেকে বড় কূটনৈতিক বিজয়। আমরা নিয়মিত এই খবরের আপডেট দিচ্ছি, তাই আমাদের সাথে যুক্ত থাকুন। এই যুদ্ধবিরতির আলোচনা যদি সফল হয়, তবে তা বিশ্ব অর্থনীতিতে ইতিবাচক প্রভাব ফেলবে এবং জ্বালানি তেলের বাজারে স্থিতিশীলতা ফিরবে। আপনারা যারা বিশ্ব রাজনীতি নিয়ে আগ্রহী, তারা নিশ্চয়ই বুঝতে পারছেন যে এই আলোচনাটি কতটা গুরুত্বপূর্ণ। আমাদের ভিডিওটি লাইক দিয়ে আমাদের পাশেই থাকুন, যাতে পরবর্তী বিশ্লেষণগুলো আপনার কাছে দ্রুত পৌঁছায়।